জয় ভীম। আমি যুগল বিশ্বাস, আপনারা দেখছেন অশোক টিভি। আজ আমি এখানে উপস্থিত হয়েছি শ্যামনগর গ্রামে, একটি মালদা জেলার অন্তর্গত একটি গ্রাম, গাজল থানার অন্তর্গত একটি গ্রাম, একটি প্রত্যন্ত গ্রাম। এবং এই গ্রামে আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে একটি ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লেখা রয়েছে প্রয়াত হরষিত বালা মহাশয়ের স্মরণ সভা। অর্থাৎ হরষিত বালা মহাশয় গত 22শে জানুয়ারি, তিনি 22শে জানুয়ারি 2025 আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। এবং সেই হরষিত বালা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণ সভা তার পুত্র কন্যারা আয়োজন করেছে। এবং এখানে অনেক অতিথিবৃন্দ এসেছেন দূর দূরান্ত থেকে। সুদূর কলকাতা থেকে এসেছেন অধ্যাপক সুধাকর সর্দার, বীরভূম থেকে এসেছেন অধ্যাপক দেবীর দাস, বিশিষ্ট সমাজকর্মী জীবন সরকার এসেছেন, আরো এসেছেন প্রদীপ বর্মন, এসেছেন বিশিষ্ট ইউটিউবার শরদিন্দু বিশ্বাস, আরো অনেক জ্ঞানীগুণী মানুষ। আজকের অনুষ্ঠান শ্রাদ্ধ নয়, শ্রদ্ধা অনুষ্ঠান, সম্পূর্ণভাবে ব্রাহ্মণ বর্জিত একটি অনুষ্ঠান। আপনারা অনেকক্ষণ থেকে সেই প্রোগ্রাম দেখছেন। আমি এখানে যে বিশিষ্ট মানুষজন রয়েছেন, বিশেষ করে যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদের কাছে কিছু প্রশ্ন করব যে কেন তারা এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করলেন, কেন ব্রাহ্মণকে বর্জন করলেন, কেন শ্রাদ্ধ নয়, কেন শ্রদ্ধা অনুষ্ঠান, কেন স্মরণ সভা। আমি প্রথমেই আজকের অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন, আমি ইতিমধ্যে তার নাম জানতে পেরেছি, বিশিষ্ট সমাজকর্মী তাপস কুমার বালা। প্লিজ আপনি সামনে চলে আসুন। আমি আপনাকে সংক্ষিপ্ত দুটি প্রশ্ন করব যে আপনি কেন ব্রাহ্মণ বর্জিত স্মরণ সভার আয়োজন করেছেন? সত্যি বলতে ভারতের ইতিহাস শুধু আর্য অনার্যের দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়। তো এতদিন ধরে আমাদের কালচারাল চাদর দিয়ে ঢেকে রেখেছিল। আমরা অন্ধকার যুগের মধ্যে ছিলাম, তার মধ্যে থেকে দু একদিনের চোখ পড়তে শুরু করেছে। তো সেইখানে যারা আমাদের পদদলিত করে দাবিয়ে রাখার জন্য সিস্টেম চালু করে, সেই সিস্টেমে থাকার কোনো মানেই হয় না। দ্বিতীয়ত কথা, শ্রাদ্ধ মানে অপচয়। আমার বাবার কাজে 10 লাখ টাকার ব্যবসা বাণিজ্য করতে দিলাম তোকে, তুই সেটাকে শ্রাদ্ধ করে ছাড়বি টাকাগুলো, মানে অপচয় করে। এই ঘৃণ্য কথাবার্তা, শ্রাদ্ধের যে পদ্ধতি অত্যন্ত নক্করজনক একটা পদ্ধতি, এটা প্রশ্ন করে না। কোনো সুস্থ বিবেকবান জ্ঞানী লোক এটা করতেই পারে না। সুতরাং আমার সঙ্গে কেউ সাথ না দিলেও আমি করতাম, এটাই আমি একা করতাম এখানে বসে। কাউকে এই বিষয়ে ভয় পাই না। কালচারাল রেগুলেশন পৃথিবীর সব থেকে কঠিন কাজ, আর এটা ইচ্ছা থাকলে করা যায়। যারা আবার অনেক লোক আছে, এরকম আছে যে বড় বড় ডায়লগ মারে কিন্তু কাজের সময় কিছু করতে পারে না। তারা পারে না, তাদের পরবর্তী জেনারেশন হয়তো পারবে, আমি এই আশা রাখছি। এবং এখন আমাদের এই অঞ্চলে মোটামুটি প্রায় দ্বন্দ্ব শেষ। এখন ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে, লোকজন ধীরে ধীরে আপডেটেড হতে শুরু করেছে। আশা করছি প্লাবন আসছে, সব ধসে যাবে। আমি একজন স্যারকে পেয়েছি। স্যার, আপনি প্লিজ একটু সামনে আসুন। স্যার, আপনার নাম? জীবন কুমার সরকার। আপনি আজকে এখানে কেন এসেছেন? আমি এখানে এসেছি যে আমাদের মতে পথে আমাদের পূর্বজনদের যে রীতি রেওয়াজ ছিল, আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব যে ধর্মভাবনা, সেই ভাবনায় ভাবিত হয়ে আমাদের সহযোদ্ধা তাপস কুমার বালা মহাশয়ের বাবা প্রয়াত হয়েছেন, তার স্মরণে আমরা শ্রদ্ধা অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। এটা হচ্ছে আসার উদ্দেশ্য। ধন্যবাদ। আমি সামনে পেয়েছি আরেকজন দাদাকে, প্লিজ আপনি একটু সামনে আসুন। স্যার, আপনার? আমি বিদুর চন্দ্র রায়। আজকে এই প্রোগ্রামে আসার আসল উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যেটা আমাদের যে বংশ পরম্পরায় যে গোলামি, সেই গোলামির হাত থেকে আমাদের নিজেদের মুক্ত করা, এবং আমরা জ্ঞানের আলোকে আলোকিত হয়ে আমরা সমাজের যে সংস্কারমূলক কাজ রয়েছে, এবং সেটা অবশ্যই বিজ্ঞান মনস্কতার মধ্য দিয়ে হবে এবং যুক্তিবাদের মধ্য দিয়ে, সেই প্রগতিশীল চিন্তা ভাবনার যে কাজগুলো সেটা আমরা করতে চাইছি। এবং এই আমাদের তাপস বালা মশাই যেটা বললেন, অপচয়, শ্রাদ্ধ মানে নষ্ট, আর এই সিস্টেমটাই বন্ধ হয়ে যাওয়া উচিত। এবং সকলে আমরা আমাদের ভালো ভালো যে উদ্দেশ্য এবং আদর্শ আমাদের মহাপুরুষদের
বলেছেন আমাদের গুরুজনেরা, সেই অনুযায়ী আমরা চলছি ভবিষ্যতে। ধন্যবাদ। আরেকজন স্যারকে আমি সামনে দেখতে পাচ্ছি, প্লিজ স্যার একটু সামনে আসুন। স্যার আপনার নাম? দেবাংশু বিশ্বাস। আপনি কোন পেশার সঙ্গে জড়িত? আমি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। আজকের সার্থনায় শ্রদ্ধা অনুষ্ঠান কিভাবে দেখছেন? আজকে আমরা এখানে এসেছি, আমার মনে হয় যেটা আর কি, এই গোলামীর মন্ত্র, যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এই গোলামীর মন্ত্র ত্যাগ করে জানো তারপরে মানো, এই মুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে যে অনুষ্ঠানের আজকে আয়োজন করেছে, সত্যি আমি খুব খুশি এবং এটাই হওয়া উচিত। বোকার মতো ওই কিছু জানলাম না, বুঝলাম না, শ্রাদ্ধ নামক একটা অপচয় আমি করে ফেললাম, কিন্তু আজকে তার বাবার উদ্দেশ্যে প্রকৃতই মানে যে শ্রদ্ধা, সেটা কিন্তু নিবেদন হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এবং এটাই সকলের করা উচিত আজকের এই জ্ঞান বিজ্ঞানের যুগে এসে। এখানে কয়েকজন ম্যাডামকে দেখতে পাচ্ছি, প্লিজ একজন ম্যাডাম সামনে আসুন। আমি চাই নারী এবং পুরুষ উভয়ের পক্ষ থেকে বক্তব্য উঠে আসুক। ম্যাডাম আপনার নাম? নির্ঝর পারভিন। আপনি কোথা থেকে এসেছেন? আমি শুধু চাকল থেকে এসেছি। আপনি এখানে কেন এসেছেন? যে আমরা এখানে এসেছি কারণ যে ব্রাহ্মণ ছাড়াও যে শ্রদ্ধা অনুষ্ঠান করা যায় সেটা দেখার জন্য এখানে এসে আমার খুব ভালো লাগলো। আগামী দিনে এটা আর প্রচার প্রসার হবে এসে। ধন্যবাদ। আমি একজন স্যারকে পেয়েছি। স্যার প্লিজ একটু সামনে আসুন। স্যার আপনার নাম বলুন, কোথা থেকে এসেছেন, কি করেন এবং কেন আজকে এখানে আপনি? আমি যোগেন্দ্রনাথ সরকার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চার্জ অ্যাজ ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। আমি এখানে এই জন্য এসেছি, ব্রাহ্মণ কুসংস্কারের মাধ্যমে সমাজকে শোষণ করার জন্য যে নিয়ম বানিয়েছে, সেই নিয়মের বিরুদ্ধে আমাদের সমাজে জ্ঞানীবান ব্যক্তিগণ এসেছে তার বক্তব্য শোনার জন্য। আমার সমাজে অনেক কুসংস্কার চাপিয়ে দিয়ে আমার সমাজকে গোলাম থেকে গোলামিনের নিচে নামিয়ে দেওয়ার জন্য যেগুলো পদ্ধতি ব্রাহ্মণ ধরে রেখেছে, সেই তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য এই মঞ্চে স্মরণ সভাতে এসেছি। ধন্যবাদ। আরেকজন ম্যাডামকে দেখতে পাচ্ছি, প্লিজ সামনে আসুন। ম্যাডাম আপনার নাম? অর্চনা বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? মইয়াকুণ্ড থেকে এসেছি। আপনি কোন পেশার সঙ্গে যুক্ত? আমি একজন শিক্ষিকা, গৌতম বুদ্ধ একাডেমির প্রধান শিক্ষিকা। আপনার আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে, এর আগে এরকম অনুষ্ঠানে কখনোই আসেনি। আজকে এখানে এসে স্যারদের যে মতামত তার সঙ্গে আমি সহমত। আমার খুব ভালো লেগেছে অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। একজন স্যারকে আমি সামনে দেখতে পাচ্ছি, প্লিজ আপনার বক্তব্য সবাই উপভোগ করেছে। আপনার নাম আমি জানি না, প্লিজ আপনি আপনার নাম বলুন, পেশা বলুন এবং আজকের এই অনুষ্ঠানে আপনার যে ভূমিকা অতি সংক্ষিপ্ত আকারে। আমি সুধাকর সর্দার, কলকাতা একটি কলেজে অধ্যাপনা করি। আজকের এই অনুষ্ঠানটা এই জন্যই আমি বলবো এই ধরনের অনুষ্ঠান করা উচিত, মানে প্রকৃত মানুষ করার জন্য, একজন মানুষকে প্রকৃত মানুষ করার জন্য। ধরুন যে ওই যেটা বলে না যে হরিনাম করলে পাপ ধুয়ে যায়, তাহলে এই যদি ধারণাটা থেকে থাকে তাহলে কি হবে, পাপ করার একটা উৎসাহ দেওয়া হয়। মানে আমি যতই পাপ করি না কেন, শ্রাদ্ধ করলে আমার আত্মার শান্তি হয়ে যাবে, তাহলে আমার পাপ করতে এটা উৎসাহিত করা হয়। কিন্তু যদি একজন মনে করে যে তার মৃত্যুর পরে তাকে তার জীবনী নিয়ে, তার কর্ম নিয়ে, তার কৃতিত্ব নিয়ে এরকম কাটাছেঁড়া চলবে, তখন তিনি বাধ্য হবেন কিছু ভালো অন্তত কাজ করতে, যে যাতে করে আমার মৃত্যুর পরে মানুষ অন্তত আমার সম্পর্কে কিছু করতে পারে। তাই এই ধরনের অনুষ্ঠান আমি বলবো প্রকৃত মানুষ হতে সাহায্য করবে, তাই আমি এই ধরনের অনুষ্ঠান। ধন্যবাদ। আরেকজন স্যারকে সামনে পেয়েছি, প্লিজ আপনি আসুন। স্যার আপনার নাম? আমার নাম সঞ্জয় কুমার দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি শামসি থেকে এসেছি। কোন পেশার সঙ্গে জড়িত? আমি শিক্ষকতা করছি। আপনি আজকে এই অনুষ্ঠানে এসে বিষয়টাকে কিভাবে দেখছেন? বিষয়টাকে খুবই ভালোভাবে দেখছি আর কি, মানে প্রচলিত ভাবধারা থেকে বেরিয়ে এসে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান এখানে, সত্যি খুব ভালো লাগছে। আর এটা আমার প্রাণের বন্ধু ডক্টর জীবন কুমার সরকারের আহ্বানেই এসেছি এই অনুষ্ঠানে, এবং এটা শ্রাদ্ধ অনুষ্ঠান না হয়ে যে ব্রাহ্মণদের শোষণ, সেই শোষণ থেকে বেরিয়ে এসে যে শ্রদ্ধা জানানো হচ্ছে পরিবারের লোকজনকে, সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানে এসে আমাকে খুবই ভালো লাগছে। স্যার প্লিজ একটু সামনে আসুন। স্যার আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি এবং আজকের অনুষ্ঠান আপনি কিভাবে উপভোগ করছেন?
আমার নাম হচ্ছে সোনাল সাবু, আমি শিলিগুড়ি থেকে এসেছি। আমাকে তাপসবাবু ইনভাইট করেছেন, যে তার বাবা মারা গেছে, সেই উদ্দেশ্যে আমি এখানে এসেছি। এসে ভীষণভাবে আমি দেখলাম বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষ যারা এসছেন আমাদের সমাজকে আগে নিয়ে যাওয়ার জন্য আরো ভীষণভাবে চেষ্টা করছে। তো আগামী দিনে যারা আমরা এখানে এসেছি এই প্রতীক আমরা এখানে নিয়ে যাব যে আগামী দিনে কোনো ব্রাহ্মণবাদী অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব না। আমরা আমাদের সমাজ জাগাতে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করণীয়, যে আমাদের জ্ঞানীগুণী যারা বুদ্ধিজীবী আছেন তারা যেটা বলবেন সেটা আমরা বেদ দায়িত্বের মতো আমরা মেনে এগিয়ে চলবো। সবাইকে এই আহ্বান করছি। জয় ভীম, জয় ভারত। আমি আরেকজন স্যারকে পেয়েছি এখানে। স্যার প্লিজ আপনার নাম, কোথা থেকে এসেছেন এবং এই অনুষ্ঠান আপনি কিভাবে দেখছেন? আমার নাম হরশিদ বিশ্বাস, আমার বাড়ি পার্শ্ববর্তী বামনগোলা ব্লকে পাকুহাটে, আমি বসবাস করি। আমরা এখানে এসেছি একটা স্মরণ সভায়। প্রচলিত স্রোতের বিরুদ্ধে যে মানুষগুলো রুখে দাঁড়ায়, যারা আলোর সন্ধান দেখায়, আলোকিত মানুষ তৈরি করে, এরকম একটা আন্দোলন গাজলের বুকে বহুদিন থেকে আছে। আজ থেকে 30 বছর আগে, যেটা মদন কাকা, বিকাশ বিশ্বাস এদের হাত ধরে শুরু হয়েছিল। সে আন্দোলনে আমিও ছিলাম। 5 বছর হলো আমি অবসর গ্রহণ করেছি কর্মজীবন থেকে। তো আমার সাথীরা যে জ্ঞানের প্রজ্ঞা মশাল বয়ে চলছে, সেই দলে আমি আছি এবং আগামীতে এই জাতীয় জনক অনুষ্ঠান থাকবে, আমি তাদের সঙ্গী থাকবো। ধন্যবাদ। একজন স্যার রয়েছেন আমাদের সাথে, দীর্ঘক্ষণ মঞ্চ বসে আজকের এই অনুষ্ঠান উপভোগ করেছেন, দেখেছেন, কিভাবে দেখলেন বিষয়টাকে? নাম বলে প্লিজ, কোথা থেকে এসেছেন? আমি জগন্নাথ বিশ্বাস, লোকো পাইলট, রামপুরহাট থেকে এসেছি। আমি প্রথম থেকে এই অনুষ্ঠানটা দেখছিলাম। একটা জমিতে ঠিক মতো যদি হাল চালানো না যায় তাহলে জমিতে আগাছায় ভরে যায়। আমাদের ঠিক এই সমাজটাতেও আগাছায় ভরে গেছে। এই আগাছাগুলোকে উপড়ে ফেলে দিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাই আমি এখানে এসে দেখতে পেলাম। অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি স্যার আপনার নাম বলুন প্লিজ, আর এই অনুষ্ঠানটাকে কিভাবে দেখছেন সংক্ষিপ্ত? আমার কাছে অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে, এরকম অনুষ্ঠান হওয়া উচিত। আমি এখানে বলার একটা কথা বলবো যে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ, জ্ঞানস্থ করো না, জ্ঞান সব কিছু হারা। বুক পার এক্সেলেন্ট বৈজ্ঞানিক জ্ঞান চমৎকার উৎকৃষ্ট। আর দি ইঙ্ক অফ এ পেন ইজ মোর হলিয়ার দ্যান দি ব্লাড অফ মার্টার। কলমের কালি শহীদের রক্তের থেকে মূল্য। এখানে আমি সকলে যে কথা বলে শেষ করবো, ইগনোরেন্স ইজ দ্য রুট অফ অল ইভিল। ইগনোরেন্স কামস ফ্রম ইভিল, কামস ফ্রম ইগনোরেন্স। অন্যায় কি করে? যে মূর্খ। আর ফ্রম নলেজ কাম, ফ্রম নলেজ কাম ভার্চু, কাম ভার্চু আছে। আমাদের ওই যেই ফলো করা উচিত, জ্ঞান অর্জন করা। ধন্যবাদ স্যার। আমি মঞ্চে পেয়েছি আজকের যে অনুষ্ঠান স্মরণ সভা, প্রয়াত হরশিদ বালা মহাশয়, তিনি 22শে জানুয়ারি 2025 আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ওনার সুযোগ্য পুত্র, কনিষ্ঠ পুত্র এখানে উপস্থিত রয়েছেন। আমি তার কাছ থেকে কিছু জেনে নেব আজকের অনুষ্ঠান সম্পর্কে। স্যার আপনার নাম? তরুণ বালা, আমি ইন্ডিয়ান রেলওয়েতে আছি। আজকের এই অনুষ্ঠান একটা ব্যতিক্রম অনুষ্ঠান, যেখানে সম্পূর্ণভাবে ব্রাহ্মণকে বর্জন করেছেন আপনারা। কেন? প্রচলিত রীতি ভেঙে নতুন এই চিন্তা ভাবনা, এটা কেন আপনার মাথায় এলো, কিভাবে এলো? এটা আমাদের অনুপ্রাণিত করেছে মূলত হরিচাঁদ গুলচাঁদ, ডক্টর বি আর আম্বেদকর, সাবিত্রীবাই, এইসব গুণী মহান এবং মহিষী লোকদের দ্বারাই আমরা অনুপ্রাণিত হয়েছি। আর দীর্ঘদিন ধরে গাজল ব্লকে যে নব জাগরণ শুরু হয়েছে নতুন করে আমাদের সমাজের মধ্যে, যে ব্রাহ্মণ বর্জিত যে রীতিনীতি পালন করা সম্ভব হয়। এবং আমি খুব আনন্দিত যে সর্বসাধারণের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা আমাকে খুব ভালো লেগেছে এবং নাড়া দিয়েছে। অসংখ্য ধন্যবাদ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সুন্দরভাবে সহযোগিতা করবার জন্য। আমাদের এই অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করব, কিন্তু জাস্ট 2 মিনিট সময় আরো নেব। আর আমাদের যোগেন বাবু, আমাদের যোগেন্দা অর্থাৎ যোগেন বাবু, আপনি কোথায় আছেন? প্লিজ আপনি মঞ্চে চলে আসুন। আপনি জাস্ট 1 মিনিট একটা কথা বলবেন, আসুন। 1 মিনিট সমাপ্তি সঙ্গীতের মধ্য দিয়ে শেষ করব। 1 মিনিট। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান প্রায় শেষের পথে। আমরা প্রায় ঘন্টা 4 ধরে মালদা জেলার গাজল থানার অন্তর্গত শ্যামনগর গ্রামে তাপস বালা মহাশয়ের বাড়িতে ছিলাম। সারাদিন আমরা আজকের এই সভা দেখলাম, উপভোগ করলাম, অনেক কিছু জানলাম এবং সবাইকে নতুন কিছু জানানোর উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় গ্রহণ করছি। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, কারণ অনেকক্ষণ ধরে আমরা বক্তব্য শুনছি, অনেক ধরনের আলোচনা। আমি 2-3টে কথা বলবো বাস। তাপস বালা আমার বন্ধু, তার বাবা আজকে আমাদের মধ্যে নেই, ফিজিক্যালি নেই, তো তার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমরা এখানে গাজলে প্রথম বিশেষ করে SC/ST সংগঠন তৈরি করার পরে তাপস বালার হাত দিয়ে গৌতম বুদ্ধ গাইডেন্স একাডেমি, প্রথমবার যে গ্রামের ছেলেরা মেয়েরা যারা 7-8-এ ক খ লেখার ঢং ছিল না, তারা চাকরি করছে। আমাদের সামনে আছে হরজিৎ বিশ্বাস বাবু, উনি মাঝে মাঝে আমাদের সঙ্গে আসতেন, এখন দেখতে পাই না, হয়তো আমরা যোগাযোগ করতে পারি না, তাই জন্য। তো এখানে আজকে যে ছেলেগুলো এসেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে রেলে তারা চাকরি বাকরি করছে। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তাপসের জন্য। যুগল তার বন্ধু, ভাইয়ের মতন, আমরা 3 জন এবং বিদুরও আছে, তাদেরকে নিয়ে এই গ্রামে, এই 4-5টা গ্রামে ছেলেমেয়েরা অনেক ছেলেমেয়েরা চাকরি বাকরি পেয়েছে। আজকে একটু শুনছিলাম যে তাপস বালা আরেকজন তাপস আছে, ওখানে থাকে, বিদুরের ওখানেই থাকে, সে বলছিল যে তার কাছে চাঁদা চাইতে এসেছে। সে বলল 2-3 বছর আগে বলেছে যে আমি চাঁদা দিতে পারবো না। কেন পারবো না? তোমরা যদি মূর্তি পূজা করার জন্য চাঁদা আমার কাছে চাও, আমি কিন্তু তোমাকে চাঁদা দিতে পারবো না। কিন্তু যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, শিক্ষার জন্য যদি তোমরা চাঁদা যদি নাও, 1000 টাকা যদি চাও, আমি খুশি হয়ে 2000 টাকা দেব। এই যে আন্দোলনের ফল। আজকে তাপস এখানে দাঁড়িয়ে এত বড় অনুষ্ঠান করছে। প্রথমবার যখন আমরা স্মরণ সভা করি, আমি এইখানে যখন থেকে আমি এদের টাচে আছি, তখন মানুষ আসতে চাইতো না। আজকে তাপসের কাছে জিজ্ঞাসা করলাম কত লোক আসবে, বলো প্রায় 600 জন আসবে। তো স্মরণ সভায় লোক আসবে না আসবে না এখন বলুন, আপনারা বলুন, আসছে তো? আমরা ভয়ে থাকি, ভয়ে থাকার কোনো দরকার নেই। তাপসবালা এখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। শুধু একজন মাত্র তাকে বলেছিল যে তোরা এগুলো কি করছিস। 600 লোকের মধ্যে একজন লোক শুধু বিরোধী মন্তব্য করেছে, তাই তো? তো আমরা যে আন্দোলন ঠিক জায়গায় আছি এইভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। তাপস বালার বাবা একটা হোমিওপ্যাথি ডাক্তার ছিল, সেখান থেকে কত কষ্ট করে তাপস বালা নিজে বলেছে, বিশেষ করে নমশূদ্র কমিউনিটি, তারা খুব কষ্ট করে স্ট্রাগল করে এই জায়গায় এসেছে। তো তার মধ্যে তাপস বালা কোনো আলাদা না, সেও খুব কষ্ট করে আজকে এই জায়গায় এসেছে। আসার পরে তার বাড়িতে এখন মোটামুটি 50-60 জন ছেলে মেয়ে থাকে, তারা পড়াশোনা করছে, তারাও চাইছে যে আমরা যেন ভালো চাকরি বাকরি করি। তা আমরা এখানে যে, তাছাড়া আমরা আজকের জানি আশেপাশে দেখছি সরস্বতী পূজা হচ্ছে। আমাদের স্কুল আছে গৌতম বুদ্ধ একাডেমি, এই যে আমাদের মহামানব ছবি গৌতম বুদ্ধ। আজকে আমরা ওই দিনে মাতা সাবিত্রীবাই ফুলের মূর্তি তৈরি করে তাকে আমরা স্মরণ করছি। আমাদের খিচুড়ি হয়েছে, আর স্কুলে যদি কিছু অনুষ্ঠান না দিই, বাবা সাহেব আম্বেদকর শেষ জীবনে বুদ্ধিজমে কেন গেছিল? শুধু বুদ্ধিজম যুক্তিবাদ নিয়েই হয়, কিন্তু তার মধ্যেও যে আমরা স্পিরিচুয়াল কথাটা বলি, সেটা ব্রাহ্মণিক্যাল সেন্সে না, আমাদের যে আম্বেদকরাইট সেন্সে তার স্পিরিচুয়ালিজম আলাদা জিনিস। তা এত তাত্ত্বিক আলোচনা করতে চাইছি না। তো
আমরা এখানটায় গৌতম বুদ্ধ একাডেমি করেছি। মালদাতে আমরা একটা হোস্টেল আছে, সেখানে SC ST ছেলেমেয়েরা থাকে, পড়াশোনা করছে, সেখান থেকে এখন ছেলেমেয়েরা চাকরি বাকরির চেষ্টা করছে, নেট সেট তারা ক্লিয়ার করেছে। কেন আমি এই কথাগুলো বলছি, কারণ তাপস বালার বাবা কিছু করুক আর না করুক, তার দুটো ছেলে কিন্তু আজকে চাকরি করছে। তাপস বালার বোন আছে, তার ভালো জায়গায় বিয়ে হয়েছে। তো এই যে পরিবারটা, যেটা একটা সময় খেতে পেত না ভালোভাবে, এখানে আসার পরে বা মানে ইন্ডিয়াতে, তারা আজকে কিন্তু 600 লোককে তারা খাওয়ানোর সেই যোগ্যতা অর্জন করেছে। তো আমরা যদি বাবা সাহেব আম্বেদকরের কথাবার্তা, তার লেখা, তার আদর্শে যদি চলি, হরিচাঁদ গুরুচাঁদের যে শিখিয়ে দেওয়া পথ সেইখানে যদি চলি, এবং আরও যে আমাদের মহাপুরুষ আছে, মহামানব আছে, তাদের কথা মতন যদি আমরা চলি, তবে কিন্তু আমাদেরকে আর পেছনে তাকাতে হবে না। সেটা আজকে আমাদের প্রত্যেককেই স্মরণ করতে হবে যে যে কারণে আমরা এতগুলো তথ্য এখানে চর্চা করছি, সকলেই আমরা বুঝতে পারছি অনেক তথ্য রয়েছে, অনেক গ্রন্থ রয়েছে, যেটা নতুন করে এখানে বলার খুব বেশি দরকার পড়ে না। কিন্তু আমাদের অভাবটা কোথায় জানেন? আমাদের চর্চার অভাব। তো আমাদের যে ব্যবস্থার মাধ্যমে ভারতবর্ষের মূল নিবাসী, আদি নিবাসী মানুষ থেকে গোলাম এবং পশুতে পরিণত করেছে, সেই ব্যবস্থাটাকে আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। কি সিস্টেমে, কোন পদ্ধতিতে মানুষগুলোকে, এদেশের যারা সভ্যতার নির্মাতা ছিলেন, সেই সভ্যতার নির্মাতা মানুষগুলোকে কিভাবে পশুতে, দাসত্বে পরিণত করা হলো, সেই ইতিহাস যদি আমরা স্পষ্টভাবে জেনে যাই, সেখান থেকে মুক্তির একটা রাস্তা আমরা খুঁজে পাই। তো বিশেষ কিছু বলবো না, যে আমি এটুকুই বলবো যে পদ্ধতিতে ওনারা আজকে রাজত্ব কায়েম করেছেন ব্রাহ্মণবাদী মানুষরা, ওনাদের সংখ্যা সম্পর্কে আমরা সকলে ওয়াকিবহাল। এই 3.5% ওনার ছেলে যুগল এদের নিয়ে যে আমি আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলন আজকে জীবন আন্দোলন বলেছে যে আমাদের টেনে নিয়ে আসলো, এই আদর্শের সহিত কে দিয়ে আসলো। স্মৃতিচারণের মধ্য দিয়ে আপনারা শুনেছেন, তার সঙ্গে সব তার কাছের লোক যারা, তারাই সুন্দর বলতে পারছে, আমার মনের কথা সব বলা হয়ে গেছে। নতুন করে আমার কিছু বলার আর লাগে না। আমার ওই যে কাকা হরষিত বিশ্বাস, ওই যে বিকাশ দা পক্ষ থেকে গুরুচাঁদ বলে গেছেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা পাক, এই আমি চাই। এবং সেখানে তিনি কি বলছেন, সন্তানকে দিতে শিক্ষা, প্রয়োজনে করো ভিক্ষা। আর আপনি কি করছেন, যে আত্মা সম্পর্কে জানেন না, সেই আত্মার শান্তির জন্য কি করছেন, ভিক্ষা করছেন, সন্তানের শিক্ষার সঙ্গে আপোষ করছেন। মানে এটা কেমন জানে তো, এটা অনেকটা বলে ডেথ বেনিফিট চেক, DBC, ডেথ বেনিফিট চেক। মানে যা কিছু বেনিফিট বা লাভ পাবেন সব মৃত্যুর পরে, মৃত্যুর আগে আপনাকে পুরোহিত একটাও লাভ দেখাতে পারবে না, সব ডেথ বেনিফিট চেক, LICর মতো আর কি, মূল্যে লাভ, বেঁচে থাকলে কোনো লাভ নেই, এরকম একটা ব্যাপার আছে। তো আপনি ডেথ বেনিফিট চেক নেবেন না এই পৃথিবীটাকে স্বর্গ বানিয়ে যাবেন, যেখানে আপনার সন্তান মাথা তুলে দাঁড়াবে প্রত্যয়ের সঙ্গে। তাহলে কি হলো না, আপনি যে আত্মা সম্পর্কে বেদও ঠিকঠাক বলতে পারছে না, শাস্ত্রও বলতে পারছে না, আপনার মেধাও বলতে পারছে না, পুরোহিতের কথা শুনে আপনি কি করছেন, শ্রাদ্ধানুষ্ঠান করে আপনার ছেলে মেয়ের শিক্ষার সঙ্গে আপোষ করছেন, আপনার সমাজের উন্নতির সঙ্গে আপোষ করছেন, আপনার পরিবারের উন্নতির সঙ্গে আপোষ করছেন। আবার কেমন পুরোহিত বাড়িতে ডেকে আনছেন, সেটা দিয়ে আমি শেষ করব। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য, যার লেখা পুরোহিত দর্পণ দিয়ে আমরা কি করি, সমস্ত অনুষ্ঠানগুলো পরিচালনা করি। সুরেন্দ্র, এগুলো আমাদের হচ্ছে ইনকামের ধান্দা। তো আমার আফসোস এই জায়গাতে যে আমরা শূদ্র হয়ে, আমরা সংখ্যায় অনেক বেশি, এবং আমরা বুঝতে পারি না যে এই ভাওতাবাজিটা কিন্তু আমরা বুঝতে পারি না। এর আগের বক্তা বললেন যে ভয় এবং হচ্ছে লোভ, এই দুটো কারণের জন্য কিন্তু ধর্ম টিকে আছে, একটা অদৃশ্য বিষয়। আপনারা ইতিহাসে আমরা দেখেছি যে যাজকরা স্বর্গে যাওয়ার ছাড়পত্র বিক্রি করতো না, ভাই স্টেডিয়ামে খেলা হচ্ছে, তোমাকে একটা 500 টাকার টিকিট দিলাম, তুমি ঢুকে পড়ো। বিষয়টা এরকম আমরা গাধা, সেই গাধা বলে আমরা বিষয়গুলো মেনে নিচ্ছি যে স্বর্গে যাওয়ার লোভ আর নরকে যাওয়ার হচ্ছে ভয়। তাহলে এর থেকে মুক্তি হতে হবে। কোন পণ্ডিত আছে আমাদের এর থেকে মুক্তি দেবে? ব্রাহ্মণরা মুক্তি দেবে। আরে ভাই, তার প্রুফ কিসের? আজকে দেখুন, আমার চোখের সমস্যা হলে তো আমি পেটের ডাক্তার কাছে যাই না, চোখের ডাক্তার কাছে যাই। আবার কোন ডাক্তার কাছে? স্পেশালিস্ট ডাক্তার কাছে যাই আমি। তো এখানে আমার জ্ঞান কাজ করছে।
আমি আগে কিপ্যাড ফোন ইউজ করতাম 1100 মডেলের, এখন আমি অ্যান্ড্রয়েড সেট ইউজ করি। আমি বুঝি যে ওই ফোনে ভিডিও কল করা যায় না, এই করা যায় না, তো ভালো মন্দ সব বুঝি। সব বুঝেও কিন্তু ধর্মের প্রশ্ন যেখানে আসে সেখানে গিয়ে আমরা মূর্খ, মহামূর্খ হয়ে যাই। আমি যেখানেই চাকরি করি, আমি বললাম যে 6টা জায়গাতে আমি চাকরি করেছি। ইভেন যুগল এর আগে বলেছে যে এটা আমরা নিজের যোগ্যতায় পেয়েছি। আমি 15 বছর হেলথে চাকরি করেছি, তারপরে প্রাইমারি পেয়েছিলাম, ওটা আমি জয়েন করিনি। ইন্সপেক্টর বিসিডব্লিউ ছিলাম, ওখানে 2 বছর চাকরি করেছি। সিটিপিও হিসেবে 6 বছর চাকরি করছি। তো আমরা নিজের যোগ্যতায় লেখাপড়া করে খুদের ভাত খেয়ে ভ্যান চালিয়ে কাজটা করেছি। 1 পয়সা আমাদের দিতে হয়নি। তো সেক্ষেত্রে কাজ করেছে, তার মধ্যে একটু অন্যতম ছিলেন অখণ্ড ভারতের, পূর্ব ভারতের অঞ্চলের মহান নেতা, যোগ্য নেতৃত্ব গুরুচাঁদ ঠাকুরের কিছু কথা বা অবদান, এই দিকটা আমি বলার চেষ্টা করি। তার আগে আরেকটি বিষয় একটু বলি, তো সেটা হচ্ছে এই অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে যে আমার বাবা আসতে পেরেছেন, তাকে নিয়ে আসতে পেরেছি। বাবার এখন বয়স 86, অনেকে চেনেন, সামনে বসে আছে। বাবা যখন এসেছে না, আমার বিশ্বাস করুন এই সব আন্দোলনে অন্তত এ তো আমাদের স্রোতের বিরুদ্ধে চলা। বাবা মা যদি সঙ্গী হয় না, তার থেকে তো আর কি থাকে বলুন। বাবাকে শ্রদ্ধা। মদন মামা আছেন আমার স্কুল জীবনের প্রেরণা, আমি দিয়ে যেতে পারছি। আজকে আমার খুব ভালো লাগছে। এর আগে আমরা এসেছিলাম হরষিত বাবুর বাড়িতে, পাকুয়াতে এসেছিলাম, সেখানেও দেখেছিলাম আমার সামনে আমার স্বজনেরা বসে আছেন। এই আজকের এই বিষয়টি যেটা হচ্ছে আজকে হরষিত বাবুর বাড়িতেও হয়েছিল। ওনার বাড়িতে যেদিন আমরা স্মরণ সভা করি, তার 2 দিন পরে 1.5 লক্ষ ভিউজ হয়েছে সুধাকর সর্দারের বক্তব্যের। গোটা বিষয়টা শুধু এত সমৃদ্ধ স্মৃতি যে এখান থেকে কিছু বলা খুব দুরূহ ব্যাপার, অনেক সময় সাপেক্ষ এবং অনেক কথা ভিড় করে আসে, অনেক স্মৃতি ভিড় করে আসে। এটা মানে অল্প কথায় বর্ণনা করা খুবই দুরূহ ব্যাপার, তবু চেষ্টা করছি। বাবার সঙ্গে আমার অনেকবার অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে যখন সুস্থ ছিলেন। আসতে হতো। এই ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের মানুষদের বিপথে পরিচালিত করা হয়েছে। তাহলে শ্রাদ্ধ ব্যবস্থার মধ্যে কি আছে একটু আমরা দেখে নিই। শ্রাদ্ধ ব্যবস্থার মধ্যে আছে শুধু অসম্মান, অপমান আর নক্কারজনক কিছু ক্রিয়াকলাপ, যে বিষয়গুলো আমরা অন্ধের মতো, অজ্ঞের মতো চোখ বুজিয়ে মেনে নিয়েছি, কখনো প্রশ্ন করিনি যে এটা কি করে হয়, কেন হয়। আপনাদের বাবা মা, আমাদের বাবা মারা প্রকৃতিগত নিয়মে যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায়, শাস্ত্রীয় নির্দেশ আছে মৃত্যুর পরে ওই মৃতদেহ আর বাড়ির ভিতরে রাখা যাবে না, ওটা বাড়ির বাইরে বের করে দিতে হবে। কেন না, ও প্রেতাত্মা হয়ে গেছে, ও এখন ক্ষতি করবে, এই সংসারের ক্ষতি করবে। ওর চোখ দুটো তুলসী পাতা দিয়ে ঢেকে দিতে হবে। ওর চোখ এখন পাপ চোখ হয়ে গেছে, ওই চোখ দিয়ে যার দিকে তাকাবে তাকে ক্ষতি করবে, তাই তুলসী পাতা দিয়ে চোখের পাতা দুটো আটকে দিতে হবে আর বাড়ির বাইরে বের করে দিতে হবে। আপনারা বিশ্বাস করবেন যে ঠাকুরদা ঠাম্মি তাদের নাতিদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কাঁটার আঁচড় গায়ে লাগলে যারা উন্মাদ হয়ে যায়, প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পরে পরেই তারা এতটাই খারাপ হয়ে গেল যে আমার বাচ্চার ঘাড় মটকে দেবে, আমার বাচ্চার ক্ষতি করে দেবে, সবাই দিয়ে দিবে। প্রয়াত হরষিত বালা মহাশয়ের স্মরণসভা আজ 2রা ফেব্রুয়ারি 2025 গাজল থানার অন্তর্গত শ্যামনগর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। হরষিত বালা মহাশয়ের
তিন পুত্রকন্যা তাপস কুমার বালা, তরুণ কান্তি বালা এবং কৃষ্ণাময়ী বালা এবং হর্ষিত বালা মহাশয়ের স্ত্রী কুসুম বালা আজকের এই স্মরণসভার আয়োজন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মঞ্চ সাজানো রয়েছে। কলকাতা থেকে আমাদের কিছু অতিথি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক সুধাকর সর্দার, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বর্মন এবং আরও অনেকে। রীতিমতো ব্রাহ্মণ বর্জিত একটি শ্রদ্ধা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হতে চলেছে এবং ইতিমধ্যেই আমরা সেই মূল অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মঞ্চের ভেতরে একটি টেবিলের উপর সুন্দর করে মাঙ্গলিক সমস্ত বিষয় সুন্দর করে সাজানো রয়েছে। আর প্রয়াত হর্ষিত বালা মহাশয়ের সমস্ত আত্মীয় পরিজন তারা নিচে বসে রয়েছেন। শুরু হচ্ছে শ্রাদ্ধ নয় শ্রদ্ধা অনুষ্ঠান। গুরুচাঁদ ঠাকুরের দান, যে মানুষটা আমাদের ভিতর শিক্ষা আন্দোলন করে দিয়ে গেছিল, তার শিক্ষা আন্দোলনের ফসল আজকে আমার এই সমস্ত মাস্টারমশাই, এই সমস্ত প্রফেসর, এই সমস্ত সিডিপিও, আরো আরো আমাদের ভিতরে অনেক আইপিএস, আইএস। আমাদের এখানে হর্ষিত বিশ্বাস দেখলেন, হর্ষিত বিশ্বাসের ছেলে আমাদের ভিডিও, জয়েন্ট ভিডিও, কাপড় থেকে যে হর্ষিত বিশ্বাস এসছে, তাহলে এটা আমার গুরুচাঁদের দাম। তাহলে আমি সেই মানুষ রেখে আমি কেন লক্ষ্মী সরস্বতী কালী পুজো করে বেড়াবো? এরা কি দিয়েছিল? কোনদিন আমাদের দিকে তাকাইছে? তাকাবো কে? আমার গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর বলে গেল যে ওরে ছেলে মেয়ে শিক্ষা দিতে মায়েদেরকে বললো, মা এক মুঠো ভাত কম খেয়ে ছেলেটার পেটটা ভরিয়ে তাকে স্কুলে পাঠিও, যাতে ছেলেটা মানুষ হয়। তোমার পেটটা খালি থাকুক, কিন্তু ছেলের পেটটা ভরিয়ে দিয়ে তাকে স্কুলে পাঠাও, যাতে ছেলেটা মানুষ হয়। তোমার ওই পেট ভরবে একদিন, কোন দিন যখন যেদিন ওই ছেলেটা মানুষ হয়ে আসবে, তুমি সেই দিন পেট ভরে ভাত খেও মা। মতুয়া নামে আমি গান করছি বলে যে আমি মত হয়ে গেছি তা হয় না। আমার গলাতে গুলি আচার হয়ে নিয়ে আমি বলে বেড়ালাম আমি মত হয়েছি। মূল আদর্শ আমি পালন করলাম কতটুকু, এইটা হচ্ছে হিসাবের বিষয়। আজকে কি করলো? আজকে ছেলে মেয়ে সবাইকে শিক্ষা দিয়ে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে যার যে জায়গায় ইসলাম তারে সে জায়গা পাঠিয়ে দিয়ে গেল। এই হচ্ছে মতুয়া। আজকে তাপস বালা, তরুণ বালা, তাদেরকে লেখাপড়া শিখাতে হবে। তারা একদিন আমার গুরুচাঁদের আদর্শ পালন করে তারা তাদের কর্মস্থলে তারা ভালো হবে। তারা পরের দ্বারে যাবে না, মেঘে খাবে না। এই হচ্ছে একজন আদর্শ মতুয়া, যে আমার গুরুচাঁদ ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করে গেল। এমন মানুষ জানি না কবে এই জাতের এই শৃঙ্খলতা, এই ব্রাহ্মণ্যবাদের ভয়ঙ্কর থাবা কবে সমাজ থেকে উঠে যাবে। সেদিন আমাদের ঘরে ঘরে আলো জ্বলবে।